এরপর থেকে সে ওই বাসায় কোনো মেয়েকে বেঁচে থাকতে দেয় না। কোনো অবিবাহিত মেয়ের বয়স 19 হলেই সে ওই মেয়েকে মেরে তার রক্ত পান করে। আমি আরো কিছু জানতে চাইলাম, কিন্তু তিথি বলল সে এখন ঘুমাবে। আমি আর জোর করলাম না। আমি মনে মনে ভাবছিলাম শ্রী এর আত্মা এই রুম থেকে কিভাবে বের করব। কিন্তু তিথি বলল, কি ভাবছেন? আমি বললাম কিছু না। তিথি বলল, আমি কি ঘুমাবো না? আমি বললাম ঘুমাও। তিথি বলল, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমি বললাম না, এটা হয় না। তিথি বলল, আমার ভয় করছে, আমি একা ঘুমাতে পারবো না। আমি বললাম তুমি ঘুমাও, আমি জেগে আছি। তিথি বলল না, বলেই কেঁদে দিল। কাঁদলে মেয়েদের অনেক সুন্দর লাগে, এটা আমি আগে জানতাম না, আজকে সেটা দেখে বুঝতে পারলাম। তিথি বলল, আসো প্লিজ। আমি নিজের অজান্তেই তিথির পাশে শুয়ে পড়লাম। তিথি আমাকে জড়িয়ে ধরলো, আমিও তিথিকে জড়িয়ে ধরলাম। আমি নিজেই আমার মুখ দিয়ে অদ্ভুত একটা শব্দ করলাম। তিথি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তিথির মাঝে হারিয়ে গেলাম। তিথি বলল, কি করছো এসব? আমি বললাম কিছু না। তিথি বলল, আজান দিচ্ছে, ঘুমাও। আমি বললাম আচ্ছা। তিথি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার মনে হচ্ছে আমি তিথিকে ভালোবেসে ফেলেছি। ঘুমন্ত অবস্থায় তিথিকে অনেক সুন্দর লাগছে। আমি তিথির কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। তিথি আমার হাত ধরে ফেললো। আমি বললাম, মা ঘুম থেকে উঠে পড়েছে, আমাদের এই অবস্থায় দেখলে খারাপ ভাববে। তিথি একাই রুমে শুয়ে থাকলো। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু পরে তিথি উঠে পড়লো। সকাল 8:47। আমি রুমে বসে টিভি দেখছি। মা খেতে ডাকছে, আমি খেতে গেলাম। মাকে বললাম, এত তাড়াতাড়ি কে হোটেল থেকে খাবার নিয়ে আসলো? মা বলল, সবকিছুই তিথি রান্না করেছে। আমি কিছু না বললেই খাওয়া শুরু করলাম। তিথিকে বললাম, আপনার মা বাবা কখন আসবে? তিথি বলল, একটু পরেই এসে পড়বে। আমি তিথিকে বললাম, খাওয়া শেষ করে আমার রুমে আসবেন। তিথি বলল আচ্ছা। আমি আমার রুমে বসে আছি। তিথি আমার রুমে আসলো। এসেই বলল, কাল আমাকে তুমি করে ডাকলা আর আজকেই আপনি বলে ডাকছো, সমস্যা কি? আমি বললাম, মা সামনে ছিল তাই আপনি করে ডাকছি। তিথি আমাকে বলল, কি জন্য রুমে ডাকছো বলো। আমি বললাম, আমার আরো কিছু জানার আছে, এই জন্য ডেকেছি। তিথি বলল, আর কি জানার আছে? আমি বললাম, আকাশের কি হয়েছিল? তিথি বলল, তুমি কি রাতে কখনো ছাদে শব্দ শুনছো? আমি বললাম, পাইছি, আর এটা জানার জন্যই তোমাকে আসতে বলেছি। তিথি বলল, আকাশ যখন জানতে পায় তিথি আত্মহত্যা করেছে, তার পরের দিন আকাশ এই বাড়িতে আসে। শ্রী এর আরেকটা বোন ছিল, তার নাম ছিল অনন্যা। অনন্যা বিবাহিত ছিল, তার 3টা মেয়ে ছিল। তার স্বামী তাকে ছেড়ে চলে যায়, তাই সে এই বাড়িতেই থাকতো। আমি বললাম, এদের কথা তো আগে জানতাম না। তিথি বলল, মা তোমাকে বলেছিল তাদের পরিবারে 8 জন সদস্য ছিল। শ্রী, তার মা বাবা, অনন্যা এবং অনন্যার 3 জন মেয়ে আর একজন কাজের লোক ছিল। আমি বললাম, তারপর বলো তাদের কি হয়েছিল। তিথি বলল, শ্রী যেদিন মারা যায় সেদিন বিকেলে আকাশ এই বাড়িতে আসে। আকাশের উদ্দেশ্য ছিল শ্রী এর বাবাকে হত্যা করে প্রতিশোধ নেবে, কিন্তু সেদিন শ্রী এর বাবা মা বাড়িতে ছিল না। অনন্যা, তার 3 মেয়ে এবং কাজের লোক বাড়িতে ছিল। অনন্যার 3 মেয়ে সে সময় ছাদে খেলা করছিল। আকাশ বাড়িতে কাউকে না পেয়ে ছাদে চলে আসে। সে ওই 3টা মেয়েকে হত্যা করে। আমি বললাম, কেন? ওই বাচ্চাগুলো তো কিছু করে নাই, তাহলে ওদেরকে কেন মারলো? আমি তো এজন্যই বলছিলাম আকাশ ছেলেটা ভালো না, হয়তো সে তার রাগ সামলাতে না পেরে ওদেরকে মেরেছে। আকাশ যখন ছাদ থেকে নিচে নামছিল তখন সে অনন্যাকে দেখতে পায়। সে অনন্যাকেও মেরে ফেলে এবং সে অনন্যার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। আমি বললাম, আমার মনে হয় ভালোবাসার মানুষকে না পেয়ে সে পাগল হয়ে গিয়েছিল। তিথি বলল, আমিও পাগল হয়ে যাব। আমি বললাম, মানে?
তিথি বলল, আমি তোমাকে না পেলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি কেন বুঝতে পারছো না? আমি বললাম সময় হলেই বুঝবো, এখনো সময় হয়নি। তিথি বলল, আমি মারা গেলেও হবে না। কথাটা বলেই রুম থেকে চলে গেল। আমি কিছু বললাম না। বিকেল 5:56, আমি আর তিথি ছাদে দাঁড়িয়ে আছি। তিথি আমার সাথে এখনো রাগ করে আছে, কিছুই বলছে না। আমি রাগ ভাঙানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আমি তিথির হাতটা ধরলাম, ও হাতটা ছাড়িয়ে নিল। এবার আমি ওকে জড়িয়ে ধরলাম। এবার কিছুই বলল না। আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা আসছিল, তাই একটা কিস দিয়ে আমার রুমে চলে আসলাম। তিথি আমাকে ফোন দিয়ে বলল, আমি তাকে একা ছাদে রেখে চলে আসলাম কেন? আমি তিথিকে বললাম, তুমি তোমার রুমে যাও, আমি একটু পরে আসছি। তিথি বলল, তাড়াতাড়ি আসবা কিন্তু। রাত 8:17। তিথি ফোন দিয়ে বলল, তুমি কখন আসবা? আমি বললাম, তোমার বাবা মা আসছে। তিথি বলল, আসছে। আমি বললাম, তোমার বাবা মা কি বাসায় আছে? তিথি বলল, আছে। আমি বললাম, আমি আসতেছি। তিথি বলল, তাড়াতাড়ি আসো। আমি এখন তিথিদের বাসায় বসে আছি। আমার সামনে তিথির মা বাবা বসে আছে। আমি কথা শুরু করতে যাব, তখনই তিথি আমার পাশে এসে বসলো। আমি মনে মনে ভাবছিলাম, তিথির বাবা মার সামনেই ও আমার পাশে এসে বসলো, কিন্তু তিথির বাবা মা কিছুই বলল না। এমন সময় তিথির বাবা আমাকে বলল, কিছু বলবে? আমি বললাম, হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে। তিথির বাবা বলল, বলো, কি বলবা? আমি বললাম, শ্রী এর বাবা মা এখন কোথায় থাকেন? তিথির বাবা আমার দিকে ভূত দেখার মতো করে বলল, এসব কথা তোমাকে কে বলেছে? তোমার বাবা মা কি তোমাকে সবকিছু বলে দিয়েছে? আমি বললাম, মানে আমার বাবা মা এসব কিভাবে জানবে? এমন সময় আমার বাবা মা উপস্থিত হলেন। আমি অবাক হয়ে গেলাম। বাবার কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। আমার বাবা বলল, আমি আর তোমার মা সবকিছুই জানি, তাই আমরা এই বাড়িতে আসছি। আমি বললাম, মানে? বাবা বলল, তিথির বাবাকে আমি আগে থেকেই চিনি, সে আমার কলিগ। তার বাসার এই সমস্যা নিয়ে সে আমার সাথে কথা বলেছে। আমি তাকে আশ্বাস দেই যে আমি এই সমস্যা থেকে তাকে উদ্ধার করব, আর তিথির সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলি। তিথির সাথে তোমার ভালো করে পরিচয় করানোর জন্য আমরা এই পরিকল্পনা করি। এরকম গল্প পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই ভালো থাকবা। দেখা হচ্ছে অভিশপ্ত কক্ষ গল্পের পরের পার্টে।